আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক, লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। বরাবরের মতো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বেস্টসেলার আত্মোন্নয়নমূলক একটি বই। বইটি হলো ব্রায়ান ট্রেসিয়ার লেখা টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা। কণ্ঠ দিচ্ছি আমি মোহাম্মদ রমিজ শেখ। শুরু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা। মুখ বন্ধ। সময় একটি মূল্যবান সম্পদ। একজন নিম্নবিত্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীর কাছে যে পরিমাণ সময় আছে, একজন কোটিপতি ব্যবসায়ীর কাছেও সমান পরিমাণের সময় আছে। পার্থক্য শুধু সময়ের ব্যবস্থাপনায়। যে যত বেশি কার্যকরীভাবে সময়ের ব্যবস্থাপনা করতে পারে সে তত বেশি সফল। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। 1 মিনিট সময়ও হেলায় পার করা আমাদের জন্য ক্ষতিকর। সঠিক সময়ে সঠিক কাজটি করা সময় ব্যবস্থাপনার মুখ্য উপাদান। কাজ ও পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজের জন্য কিছু সময় বরাদ্দ রাখতে হয়। সকল দিক বিবেচনা করে সঠিকভাবে সময় ব্যবস্থাপনা খুব কম মানুষই করতে পারে, কিন্তু যারা করতে পারে তারাই সফলতার মুখ দেখতে পায়। সঠিকভাবে সময় ব্যবস্থাপনা করা হলে দুশ্চিন্তা কিংবা মানসিক চাপ দূর হয়ে যায়। এই বইটি পড়ার পর আমার সময় ব্যবস্থাপনা সম্পর্কে আরও ভালো ধারণা হয়েছে। আমি মনে করি এটি একটি সময় উপযোগী বই। ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা ছাত্রছাত্রী সবারই এই বইটি কাজে লাগবে বলে আমি মনে করি। মোহাম্মদ শিবলি শাহরিয়ার, বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অব এন্টারপ্রেনারশিপ। এই বইটি পড়ে আপনি কি কি শিখতে পারবেন? সূচি: সময় ব্যবস্থাপনার মনোবিজ্ঞান। আপনার মূল্যবোধ নিশ্চিত করুন। আপনার রূপকল্প ও সংকল্পের ব্যাপারে চিন্তা করুন। প্রকল্প হবে ভবিষ্যৎমুখী, তবে নজর রাখবেন পিছন থেকে। লিখিত পরিকল্পনা তৈরি করুন। আপনার পরিকল্পনাগুলোকে তালিকাবদ্ধ করুন। প্রতিদিনকার অনুসূচি তৈরি করুন। গুরুত্ব অনুযায়ী কাজ করুন। আপন পথে থাকুন। আপনার মূল দক্ষতার জায়গাগুলো খুঁজে বের করুন। অন্যের হাতে কাজ দিন। কায়মনোবাক্যে মনোযোগ দিন। দীর্ঘসূত্রিতা দূরীকরণ। সময়কে ছোট ছোট অংশে ভাগ করে নিন। বাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন। একই ধরনের কাজগুলো সব একত্রে করুন। মোবাইলে ফোন আসাটা নিয়ন্ত্রণ করুন। কার্যকর মিটিং পরিচালনা করুন। দ্রুত পড়ুন এবং বেশি বেশি স্মরণ রাখুন। ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করুন। ব্যক্তিগত উন্নয়নে বইয়ের তালিকা। আপনার কাজের ক্ষেত্রটিকে গুছিয়ে রাখুন। উপসংহার: ভূমিকা: সময়কে ঠিকঠাক মতো কাজে লাগানো যায়। আপনি আপনার সময়কে ঠিকভাবে কাজে লাগাতে পারেন। এটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করে। এই সামর্থ্যের কারণেই আপনার পেশাগত জীবন বা সাংসারিক জীবনে সাফল্য বা ব্যর্থতা ঘটে। সময় ব্যবস্থাপনা করতে পারার যে সামর্থ্য, তা থেকেই মূলত একজনের সাফল্য বা ব্যর্থতা নির্ধারিত হয়। যে কোনো কিছুতে কৃতিত্ব অর্জন করতে বা নিপুণতা তৈরি করতে সময় একটি অপরিহার্য ও অপূরণীয় উপাদান। এটা আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। তবে সময়কে আপনি সঞ্চয় করে রাখতে পারবেন না, আর এটা যদি একবার হারিয়ে যায় তবে আপনি এটা পুনরুদ্ধার করতে পারবেন না। আপনি যাই করুন না কেন, আপনার সময়কে সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে। তাই আপনি আপনার সময়কে যত ভালো করে প্রয়োগ করবেন, তত বেশি কাজ সম্পাদন করতে পারবেন এবং পুরস্কারও পাবেন তত বড়। আপনার জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও ব্যক্তিগত কাজে দক্ষতা অর্জনের জন্য সময় ব্যবস্থাপনা অতীব গুরুত্বপূর্ণ। এটা এমন একটি পর্যায় যেখানে আপনি অনুভব করেন যে আপনি আপনার সময় ও আপনার জীবনকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, তা কিন্তু খুবই দরকারি। এই পর্যায়ের এই অনুভবই হচ্ছে আপনার অভ্যন্তরীণ শান্তি, একতা ও ভালোভাবে জীবনযাপন করার যে ইচ্ছা, তার মূল নির্ধারক। আপনি যখন অনুভব করবেন যে আপনার সময় আপনার নিয়ন্ত্রণের বাইরে, তখন এই অনুভব থেকে আরম্ভ হবে মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্ণতা। আপনি যত বেশি আপনার জীবনের সংকটপূর্ণ ঘটনাগুলোকে সাজিয়ে নিতে পারবেন ও নিয়ন্ত্রণে রাখতে পারবেন, আপনি তত বেশি ভালো অনুভব করবেন। ধীরে ধীরে আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। রাতে ভালোভাবে ঘুমাতে পারবেন। আরও বেশি কাজ সম্পূর্ণ করতে পারবেন। এই বইয়ে
যেসব কলাকৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে, আপনি যদি সেগুলো আপনার কাজকর্মে প্রয়োগ করেন, তবে আপনি আপনার কর্মদক্ষতাকে দ্বিগুণ বৃদ্ধি করতে সক্ষম হবেন। এটা সম্পর্কে আমি নিশ্চিত, কারণ এই বুদ্ধি, ধারণা বা পদ্ধতিগুলো বহু বড় বড় কোম্পানির কার্যনির্বাহীগণ, পরিকল্পনাবিদগণ ও ব্যবস্থাপকগণ তাদের কর্মজীবনে প্রয়োগ করে সফলতা পেয়েছেন। যে কোনো কর্মক্ষেত্রে তারা এই বইয়ের সূত্রগুলি প্রয়োগ করে প্রমাণ করেছেন যে এগুলো আমাদের বাস্তব জীবনেও গ্রহণযোগ্য, প্রয়োগযোগ্য ও কার্যকর। এখান থেকে আমি কার্যকারিতাকে 4টি ভাগে ভাগ করেছি। কার্যকারিতার 4টি ভাগ: আকাঙ্ক্ষা, সিদ্ধান্ত, শৃঙ্খলা, সংকল্প। কার্যকারিতার 4টি ভাগ। প্রথম ভাগটি হচ্ছে আকাঙ্ক্ষা। আপনার মধ্যে একটি তীব্র ও জ্বলন্ত আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি আমার সময়কে নিয়ন্ত্রণ করব এবং আমার সময়কে সর্বোচ্চ কাজে লাগাবো। দ্বিতীয় ভাগ হচ্ছে সিদ্ধান্ত। আপনাকে অবশ্যই একটি স্পষ্ট ও নির্দিষ্ট সিদ্ধান্তের উপর থাকতে হবে যে আমি একজন সময়নিষ্ঠ ব্যক্তি হওয়ার জন্য সময় ব্যবস্থাপনার কলাকৌশলগুলোকে ততক্ষণ কাজে লাগাবো যতক্ষণ পর্যন্ত না এগুলো আমার একটি অভ্যাসে পরিণত হচ্ছে। তৃতীয় ভাগ হচ্ছে সংকল্প। আপনার মধ্যে অবশ্যই অধ্যবসায়ী একটি ইচ্ছা থাকতে হবে। যত প্রলোভনই আসুক, আপনাকে ধৈর্য ধরে সেগুলোর মুখোমুখি হতে হবে। নিজেকে ধরে রাখতে হবে যতক্ষণ না আপনি একজন দক্ষ সময় ব্যবহারকারী হচ্ছেন। আপনার আকাঙ্ক্ষাই কিন্তু আপনার সংকল্পকে ধরে রাখতে শক্তি দিবে। তাই আকাঙ্ক্ষাকে তীব্র করে তুলুন। অবশেষে চতুর্থ ভাগ। আপনার জীবনে সাফল্য অর্জনের মূল চাবিকাঠি হচ্ছে এই ভাগ: শৃঙ্খলা। সময় ব্যবস্থাপনা একটি জীবনভর অনুশীলনীর ব্যাপার। এই চর্চা ধরে রাখতে আপনাকে অবশ্যই শৃঙ্খল হতে হবে। শৃঙ্খলার কার্যকারিতা নির্ভর করে আপনার ইচ্ছাশক্তির উপর। শৃঙ্খল হতে যে দাম দিতে হয় তা পরিশোধ করতে আপনি যদি নিজের উপর বল প্রয়োগ করেন, আপনার ভালো লাগুক বা না লাগুক, যা করতে হবে তা করেন, তবে আপনি নিশ্চয়ই সফল হবেন। আপনি যা জানেন আপনি যদি তাই করেন এবং যখন দরকার তখনই করেন, তবে আপনি সহজেই শৃঙ্খলা গঠন করতে পারবেন। এভাবে আপনার সাফল্য নিশ্চিত। নতুবা জীবনে সাফল্য অর্জন করা তো সম্ভব হবেই না, বরং আপনার জীবনও সংকটাপন্ন হয়ে পড়বে। সময়কে দক্ষভাবে কাজে লাগাতে পারার যে ফলাফল তা বিরাট। এই বিরাট ফলাফল আপনিও লাভ করতে সক্ষম। আপনার পক্ষে আপনার সময়কে দক্ষভাবে কাজে লাগানো সম্ভব। আপনি পারবেন। সময়কে যারা কাজে লাগাতে পারে তাদেরকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি: 1 বেশি কার্য সম্পাদনকারী আর 2 কম কার্য সম্পাদনকারী। আপনি যত সফল লোক দেখবেন তারা সকলেই তাদের সময়কে ভালোভাবে কাজে লাগিয়েছিলেন, আর যত ব্যর্থ লোক আছে তারা কম কার্য সম্পাদনকারী, তারা তাদের সময়কে অবহেলা করেছে, সংগঠিতভাবে ব্যয় করেনি। সাফল্য অর্জন করার অন্যতম একটি সূত্র হচ্ছে ভালো অভ্যাস গঠন করুন এবং এগুলিতে দক্ষ হয়ে উঠুন। একদম গুরু হয়ে যান। এই বইয়ে আপনি তাই জানতে পারবেন যে কিভাবে আপনি ভালো অভ্যাস গঠন করবেন এবং সেগুলো দ্বারা নিজেকে গঠন করবেন। এই বইয়ে 21টি সূত্র দেওয়া হয়েছে। সময় ব্যবস্থাপনার জন্য এই কৌশলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূত্রাবলী দেশের সর্বোচ্চ স্থানের সফল ব্যক্তিরা তাদের কর্মজীবনে প্রয়োগ করেছেন এবং সাফল্য পেয়েছেন। মনে রাখবেন যে সময় ব্যবস্থাপনা হচ্ছে একটি জীবন ব্যবস্থাপনা। আপনার জীবন আপনার কাছে মূল্যবান। এজন্যই আপনি সময় ব্যবস্থাপনার মাধ্যমে নিজের জীবনকে সাজাতে চান। দক্ষ সময় ব্যবস্থাপনা ও ব্যক্তিগত কর্মদক্ষতা আরম্ভই হয় যখন আপনি নিজের জীবনকে মূল্য দেবেন, জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিবেন। আপনার যা কিছু আছে, যা পারেন, যেখানে যে অবস্থানে থাকেন তাই দিয়েই চেষ্টা করুন। নিজেকে বলুন, আমার জীবন খুব গুরুত্বপূর্ণ ও মূল্যবান এবং আমি আমার জীবনের প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টাকে মূল্য দেই। আমি আমার জীবনের প্রতিটি ঘন্টাকে ঠিকমতো কাজে লাগাবো, যাতে করে আমার যতটুকু সময় আছে তার মধ্যে আমি আমার সর্বোচ্চ কাজ করতে পারি। খুশির খবর হচ্ছে সময় ব্যবস্থাপনা হচ্ছে একটি ব্যবসায়িক দক্ষতার মতো। অন্য সকল ব্যবসায়িক কাজের মতো এটাও শেখা যায়। সময় ব্যবস্থাপনা অনেকটা সাইকেল চড়ার মতো, কিবোর্ডে লেখার মতো অথবা কোনো একটা খেলার মতো। এটা বিভিন্ন কলাকৌশল, প্রয়োগ কৌশল ও পদ্ধতি দ্বারা গঠিত।
এটা এমন এক কলাকৌশল যা আপনি দৃঢ় সংকল্প ও পুনরাবৃত্তির মাধ্যমে শিখতে পারেন, চর্চা করতে পারেন এবং সময় ব্যবস্থাপনার একজন গুরু হয়ে উঠতে পারেন। অধ্যায় 1, সময় ব্যবস্থাপনার মনোবিজ্ঞান। আপনি কিভাবে চিন্তা করেন এবং নিজের সম্পর্কে কেমন অনুভব করেন, এই দুটি জিনিস আপনার জীবনের গুণগত মান ধরে রাখতে অনেক বড় ভূমিকা পালন করে। এমনকি আপনার ব্যক্তিগত, আপনার মানসিকতার যে মূল কেন্দ্র, আপনার আত্মসম্মানবোধ, এটা বোঝা যায় আপনি নিজেকে কতটা পছন্দ করেন তার উপর। আপনার আত্মসম্মানবোধ অনেক বড় নির্ণায়ক। এটাই বলে দেয় যে আপনি নিজের সম্ভাব্য দক্ষতাগুলোকে উন্নত করতে আপনার জীবন ও সময়কে কতটা কাজে লাগান, কিভাবে কাজে লাগান। আর একটু সহজ করে বলতে গেলে, আপনার আত্মসম্মান তখনই বেড়ে যায় যখন আপনি কোনো কাজ দক্ষভাবে করতে পারেন। আর যখন তা ঠিকভাবে করতে পারেন না, তখন আপনার আত্মসম্মান হ্রাস পায়। পয়সার অন্য পিঠের মতো আত্মসম্মানের অপর পিঠে হলো আত্মবিশ্বাস, যা আপনার মধ্যে এমন অনুভূতি তৈরি করবে যেন আপনি দক্ষ, সামর্থ্যবান ও উৎপাদনশীল একজন ব্যক্তি। এতে করে আপনার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন, আপনার কাজে দক্ষ হয়ে উঠবেন এবং আপনার লক্ষ্যগুলো অর্জন করে দেখাবেন। আপনি যত বেশি দক্ষ, সামর্থ্যবান ও উৎপাদনশীল অনুভব করবেন, আপনার আত্মসম্মান তত বেশি বৃদ্ধি পাবে। আর আপনি যত বেশি আত্মসম্মান বোধ করবেন, তত বেশি কার্যক্ষম ও সামর্থ্যবান হয়ে উঠবেন। এরা একে অপরকে সহায়তা করে এবং একে অপরকে শক্তি দেয়। যেসব লোক তাদের সময়কে দক্ষভাবে পরিচালিত করে, তারা আত্মবিশ্বাসী, ইতিবাচক মনোভাব নিয়ে থাকে এবং নিজেদের জীবন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। নিয়ন্ত্রণ সূত্র। সময় ব্যবস্থাপনার মনোবিজ্ঞানটি একটি সহজ সরল তত্ত্বের উপর দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে নিয়ন্ত্রণ সূত্র। সূত্র মতে আপনি ততটুকুই ভালো অনুভব করবেন যতটুকু নিজের জীবনকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। এই সূত্র আরও বলে, আপনি ততটুকুই নেতিবাচক ও খারাপ অনুভব করবেন যতটুকু নিজের জীবন ও কাজকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। মনোবিদরা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জায়গা ও বাহ্যিক নিয়ন্ত্রণের জায়গার মধ্যে পার্থক্য দেখিয়েছেন। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের জায়গা হচ্ছে এমন এক স্থান যেখানে আপনি সর্বেসর্বা, নিজেই নিজের ভবিষ্যৎ নির্মাতা। আর বাহ্যিক নিয়ন্ত্রণের জায়গা হচ্ছে যেখানে আপনি অনুভব করেন যে আপনি পারিপার্শ্বিক পরিস্থিতি দ্বারা নিয়ন্ত্রিত। যখন আপনি বাহ্যিক নিয়ন্ত্রণের জায়গা থেকে চিন্তা করবেন, তখন আপনি অনুভব করবেন যে আপনি আপনার বস দ্বারা, বিল দ্বারা, কাজের চাপ ও দায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। আপনি অনুভব করবেন যে আপনাকে খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে হবে। আপনার সময় ও আপনার জীবন আপনার অধীনে নয়। ঘন্টার পর ঘন্টা আপনি কেবল বাহ্যিক ঘটনাবলীর উত্তর দিয়ে যাচ্ছেন, প্রতিক্রিয়া করে যাচ্ছেন। ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য আছে। আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে স্বেচ্ছায় কোনো কাজ করছেন আর বাহ্যিক কোনো চাপে পড়ে প্রতিক্রিয়া করেছেন, এই দুয়ের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। একটি হচ্ছে আপনি ইতিবাচক অনুভব করছেন, আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে আছে, আর অন্যটি হচ্ছে আপনি চাপের মধ্যে আছেন, হতাশ ও নেতিবাচক অনুভব করছেন। আপনি যদি একজন দক্ষ ব্যক্তি হতে চান, কর্মক্ষম হতে চান, তবে আপনার ব্যবসা ও ব্যক্তিগত জীবনের ওপর আপনাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। নিয়ন্ত্রণের যে অনুভূতি তা দৃঢ়ভাবে অনুভব করতে হবে। আপনার চিন্তা ও অনুভূতি। মনোবিজ্ঞানের ভাষায় প্রত্যেক ব্যক্তির মধ্যেই একটি নিজস্ব মতবাদ রয়েছে। একে বলে আত্মমতবাদ। একটি অভ্যন্তরীণ দর্শন যার আলোকে পরিচালিত হয় তার প্রতিটি আচার আচরণ ও ব্যবহার। যেসব লোকজনের আত্মমতবাদ উঁচু, এর মধ্যে সময় ব্যবস্থাপনাও রয়েছে। তারা নিজেরা পরিপাটি, গোছানো ও কর্মক্ষম। বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের নিজেদের কর্মের ও জীবনের নিয়ন্ত্রক। আপনার আত্মমতবাদ বা নিজের সম্পর্কে নিজের ধারণা গঠিত হয় আপনার বুদ্ধি, বিবেচনা, ছবি, সচিত্র ও বিশেষ করে নিজের সম্পর্কে নিজের বিশ্বাস নিয়ে। আপনি আপনার সময়কে কিভাবে কাজে লাগান সেটাও খুব গুরুত্বপূর্ণ। কিছু মানুষ বিশ্বাস করে যে তারা চরমভাবে সাজানো, গোছানো, পরিপাটি ও দক্ষ, আর অন্যরা কেমন ভয়াতুর, সামান্যতেই ভয় পায় এমন। তারা আশেপাশের লোকজন ও পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত।
আপনার বিশ্বাসই বাস্তবে পরিণত হয়। আপনি আপনার নিজের সম্পর্কে কি চিন্তা করেন? আপনি কি আপনার নিজের সময়কে দক্ষভাবে পরিচালিত করতে সক্ষম? আপনি কি নিজেকে একজন সময়নিষ্ঠ ব্যক্তি হিসেবে চিন্তা করেন? আপনার কল্পচক্ষুতে দেখেন? আপনি কি নিজেকে একজন যোগ্য ও কর্মক্ষম ব্যক্তিরূপে দেখেন? আপনার কর্ম ও জীবন কি আপনার নিয়ন্ত্রণে আছে? আপনি যাই বিশ্বাস করবেন আপনি তাই হবেন। যদি আপনি নিজেকে একজন দক্ষ সময়নিষ্ঠ ব্যক্তিরূপে চিন্তা করেন তবে আপনি সঙ্গতভাবেই সেই জিনিসগুলো করবেন যা আপনি বিশ্বাস করেন। কারণ আপনার স্বমতবাদ আপনাকে অবিরতভাবে সঙ্গতি বজায় রাখতে তাড়া দিয়ে যাবে। আপনি ভেতরে নিজেকে যেভাবে দেখেন ঠিক সেভাবেই আপনি বাইরে কাজ করবেন। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সময়কে ঠিকভাবে পরিচালিত করতে পারেন তবে আপনি অবশ্যই একজন দক্ষ সময় পরিচালক হবেন। আপনি সময় পরিচালনার যত বই আছে সব পাঠ করতে পারেন, যত কোর্স আছে ও পদ্ধতি আছে তার সবগুলো প্রয়োগ করতে পারেন। তারপরেও যদি আপনি কল্পনা করেন যে আমি একজন অদক্ষ সময় পরিচালক স্টেপ আঁকা, তবে কোনো কিছুতেই আপনার কোনো লাভ হবে না। আপনি যদি সভা ও সাক্ষাৎকারের জন্য বা কারোর সাথে দেখা করতে যাওয়ার সময় দেরি করে যান, এই ধরনের অভ্যাসই নিজের মধ্যে তৈরি করে ফেলেন বা চিন্তা করেন যে আমি একজন আগোছালো ব্যক্তি, তবে আপনার এই অভ্যাসগুলো স্বয়ংক্রিয়ভাবেই আপনার আচরণে পরিণত হবে। সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে আপনি এটা বুঝতেও পারবেন না। যদি আপনি আপনার বিশ্বাস পরিবর্তন না করেন যে আমি আমার কাজে একজন দক্ষ ও যোগ্য ব্যক্তি হব, তবে আপনি আপনার সময়কেও দক্ষভাবে পরিচালিত করতে সমর্থ হবেন না। সবকিছুই আগের মতো থাকবে, কিছুই বদলাবে না। একটি সিদ্ধান্ত নিন। আপনি কিভাবে নতুন ও ইতিবাচক অভ্যাস গঠন করবেন, নিজের বিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধি করবেন। আসার কথা হচ্ছে এটা তেমন কঠিন কিছু না। ভূমিকায় যা বলেছি, আপনি যদি কার্যকারিতার 4টি ভাগ আকাঙ্ক্ষা, সিদ্ধান্ত, সংকল্প ও শৃঙ্খলা একে একে রপ্ত করেন তবে আপনার পক্ষেও সময়কে ঠিকভাবে পরিচালনা করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সময়নিষ্ঠ হওয়ার অভ্যাস গঠনের জন্য একটি সিদ্ধান্ত নিন। যেমন সামনে কোনো সভা বা কারোর সাথে সাক্ষাৎ থাকলে একটু আগে যান। একজনের জীবনে পরিবর্তন তখনই আসে যখন সে ভিন্ন কিছু করার জন্য দ্ব্যর্থহীন স্পষ্ট সিদ্ধান্ত নেয়। একজন দক্ষ সময়নিষ্ঠ ব্যক্তি হওয়ার প্রথম ও প্রধান ধাপ হচ্ছে একটি সিদ্ধান্ত নেওয়া। আপনার মনকে প্রোগ্রাম করুন। যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন দক্ষ ব্যক্তি হবেন, তখন আপনার কিছু প্রোগ্রামিং কলাকৌশল দরকার, কার্যক্রম বা কর্মসূচি দরকার যা আপনি চর্চা করবেন। আমি এখন সে ব্যাপারেই আলাপ করব। প্রথমে আপনার অভ্যন্তরীণ বক্তব্য বদলাতে হবে। আপনার কাজ, আপনার অনুভূতি বা আপনি যেভাবে আচরণ করেন তার অন্যতম কারণ আপনি সেভাবে মনে মনে নিজের সাথে কথা বলেন। আপনার কাজকর্মের 95% ভাগ এই নিজের সাথে নিজের যে আলাপ তার উপর নির্ভর করে। বারবার নিজেকে বলুন, আমি সাজানো, গোছানো, পরিপাটি ও কর্মক্ষম একজন পুরুষ বা নারী। আপনি যখনই অতিরিক্ত কাজের চাপে আচ্ছন্ন থাকবেন তখনই একটি বিরতি নিয়ে নিজেকে বলবেন, আমি সাজানো, গোছানো, পরিপাটি ও কর্মক্ষম একজন পুরুষ। বারবার নিজেকে নিশ্চিতভাবে বলুন, আমি একজন সময়নিষ্ঠ ব্যক্তি। যদি লোকজন আপনাকে সময়ের ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলবেন, আমি একজন দক্ষ সময় পরিচালক। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি, আমি একজন সময়নিষ্ঠ ব্যক্তি। আমি আমার সময়কে ঠিকভাবে কাজে লাগাই। যখন আপনি নিজেকে বারবার বলবেন যে আমি পরিপাটি ও কর্মদক্ষ, তখন আপনার অবচেতন মন এই শব্দগুলোকে গ্রহণ করে নেবে। আপনার মন এই শব্দগুলিকে নির্দেশের মতো পালন করবে এবং আপনাকে অনুপ্রাণিত করবে। আপনাকে প্রকৃতপক্ষে বাস্তব জীবনের ঠিক সেইভাবে পরিপাটি ও কর্মদক্ষ হিসেবে কাজ করতে তাড়া দিবে। আপনার আচরণ ও কাজ হবে সাজানো, গোছানো। আপনি যে মতি হতে চান সে মতোই নিজেকে কল্পচোখে দেখুন। আপনি আপনার প্রতিষ্ঠানের সিইও হতে চান আর চিন্তা করেন মাস শেষে বেতনটা পেলেই হলো, তাহলে কি আর মন থেকে কাজ করার সায় পাবেন? আপনার আচরণকে পরিবর্তন করার দ্বিতীয় পন্থা হচ্ছে কল্পচোখে নিজেকে একজন দক্ষ সময় ব্যবস্থাপক হিসেবে দেখা।
নিজেকে দেখুন একজন সংগঠিত, পরিপাটি ও দক্ষ ব্যক্তি হিসেবে এবং চিন্তা করুন যে আমার জীবনের নিয়ন্ত্রণ আমারই হাতে। স্মরণ রাখবেন, আপনি অভ্যন্তরে যে ব্যক্তিকে দেখতে পাবেন ঠিক তাকেই বাহ্যিকভাবে পাবেন। আর আপনি যদি আগে থেকেই একজন পরিপাটি ও দক্ষ ব্যক্তি হন, তবে আপনি এখন কি করবেন? আপনি আপনার আচরণে আর কী ধরনের ইতিবাচক পরিবর্তন আনবেন? নিজের ভিতরে নিজের একটা শান্ত, আত্মবিশ্বাসী ও দক্ষ ছবি আঁকুন আর নিজেকে ছেড়ে দিন। এতে করে আপনি অনেক পরিমাণ কাজ খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবেন। একজন উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির কথা চিন্তা করুন তো। তার টেবিলটা বা কাজের ডেস্কটা কি অপরিষ্কার বা আগোছালো? লোকটি কি ধীরে সুস্থে ও চাপমুক্তভাবে উপস্থিত হয়? নিজের ভেতরে নিজের এমন একটি মানসিক চিত্র আঁকুন যে তার জীবন ও সময়কে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। যেন আচরণ। নিজেকে প্রোগ্রাম করার তৃতীয় পন্থাটি হচ্ছে যেন আচরণ। এমন আচরণ করুন যেন আপনি ইতিমধ্যেই একজন দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে গেছেন। এমনভাবে নিজেকে চিন্তা করুন যেন আপনি যা কিছুই করুন না কেন সবই ভালোভাবে গুছিয়ে করছেন। যেন আপনি আপনার সময়কে চমৎকারভাবে পরিচালিত করছেন। আপনি যদি একজন দক্ষ সময় ব্যবস্থাপক হতেন, তবে কিভাবে কাজ করতেন? আপনি আলাদা কি করতেন? আপনি আপনার সময় ও ব্যক্তিগত আগ্রহ উৎসাহ নিয়ে এখনকার চেয়ে ভিন্ন এমন কি করতেন? ঠিক তেমনটাই চিন্তা করুন, দেখবেন ঠিক তদ্রূপ আপনি কাজও করছেন। মজার ব্যাপার হচ্ছে, আজকে যদি আপনি নিজেকে একজন দক্ষ সময় ব্যবস্থাপক রূপে চিন্তা নাও করেন, কেবল ভান ধরেন, তবুও দেখবেন আপনি আপনার কাজের মধ্যে এক ধরনের শৃঙ্খলা ও দক্ষতা অনুভব করছেন। প্রকৃতপক্ষে আপনি আপনার কাজ, অভ্যাস ও আচরণকে পরিবর্তন করতে পারেন যদি আপনি অন্ততপক্ষে তা করার প্রতি ভানও ধরেন। অধ্যায় 2, আপনার মূল্যবোধ নিশ্চিত করুন। প্রকৃতপক্ষে সময় ব্যবস্থাপনা হচ্ছে জীবন ব্যবস্থাপনা। আপনি যদি আপনার ব্যক্তিগত কর্মদক্ষতা বৃদ্ধি করতে চান, তবে এটার সূচনা করতে হবে আপনার মূল্যবোধ থেকে। এডওয়ার্ড এ মার্ফি জুনিয়রের সূত্রাবলীর মধ্যে একটি হলো, কোনো কিছু করার আগে আপনাকে প্রথমে অন্য কিছু করতে হবে। আপনি আপনার সময়কে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারবেন না যদি না আপনি জানেন যে আপনার মূল্যবোধ কী। মূল্যবোধ মানে একজন যে নীতি বা আদর্শের উপর ভিত্তি করে আচরণ করে, যার উপর ভিত্তি করে একজন বিচার করে যে তার জীবনে কী বা কোনটা গুরুত্বপূর্ণ। ভালো সময় ব্যবস্থাপনার জন্য যেসব জিনিসগুলো দরকার হয় তা হচ্ছে, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে ঐক্যতান থাকতে হবে। যদি এই জিনিসগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে না হয়, তবে আপনি কখনোই আপনার সময়কে নিয়ন্ত্রণে রাখার মতো দৃঢ়তা ও উৎসাহ বোধ করবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন এই কাজটি করছি? কেন আমি ভোরে ঘুম থেকে উঠছি বা উঠতে চাই? কেন আমি এই কাজটি করছি? আমি যেভাবে কাজ করছি সেভাবে কাজ করার কারণ কি? তাৎপর্য ও উদ্দেশ্য। প্রতিটি ব্যক্তির জীবনেই তার নিজস্ব জীবনের একটি তাৎপর্য ও উদ্দেশ্য দরকার। ব্যক্তিগত হতাশা ও দুঃখী জীবনযাপনের পিছনে অন্যতম কারণ হচ্ছে যে কাজগুলো করছি তার কোনো তাৎপর্য ও উদ্দেশ্য না থাকা। এতে করে আপনার অভ্যন্তরীণ নীতি ও আদর্শ অনুযায়ী কাজ হচ্ছে না এবং মূল্যবোধ অনুযায়ী কোনো উদ্দেশ্য পূরণ হচ্ছে না। আপনাকে তাই যে কোনো কাজ আরম্ভ করার শুরুতেই নিজেকে জিজ্ঞেস করা উচিত, কেন? আমি কেন কাজটি পারবো? বা আমি কেন কাজটি করব? আপনি সময় ব্যবস্থাপনার কৌশলগুলো প্রয়োগ করে নিঃসন্দেহে আরও দক্ষ ও কর্মক্ষম হবেন। কিন্তু এমন কাজে দক্ষ হয়ে লাভ কি যেটা আপনার কাছে কোনো মূল্যই রাখে না? এতে করে এই বাড়তি দক্ষতা কেবল আপনার বিচ্ছিন্নতা, হতাশা ও দুশ্চিন্তা বৃদ্ধি করবে। আপনি সবচেয়ে বেশি মূল্য কি দেন? এরপর আপনার নিজেকে যে প্রশ্ন করতে হবে তা হলো, আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি কিসের মূল্য দেন? আপনি আসলে কিসের প্রতি মনোযোগী? কিসের পাশে আপনি দাঁড়াতে চান? আপনি কেবল তখনই সত্যিকার অর্থে সুখী হবেন, মূল্যবান ও পূর্ণতা অনুভব করবেন, যখন আপনার আজকের কাজ প্রতিদিনকার কাজ আপনার নীতি ও আদর্শের সাথে সঙ্গতি রেখে চলবে। প্রায় সব হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ আরম্ভই হয় যখন আপনি বিশ্বাস করেন একটার আর মূল্য দেন আরেকটার।
ব্যবসায়িক অনেক প্রতিবেদনেই দেখা যায় যে নির্বাহী পরিচালক বা ব্যবস্থাপকগণ কাজের চাপে তাদের চাকরি ছেড়ে দেয়। কিন্তু যেসব মানুষ তাদের কাজকে ভালোবাসে এবং তাদের পূর্ণ হৃদয় দিয়ে কাজ করে তা করে থাকে কারণ তারা তাদের নীতি ও আদর্শ অনুসারেই কাজটা করে। তারা কদাচিৎ মানসিক চাপে ভোগে বা অন্য কোনো হতাশায় থাকে। যখন আপনি আপনার মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করবেন তখন আপনি একটা সাদা প্রবাহিত নদীর স্রোতধারার মতো বল পাবেন। আগ্রহ ও সৃজনশীলতা আপনার মধ্য দিয়ে সহজেই বয়ে যাবে। আর মানসিক চাপ বা উদ্বেগ তখনই আসে যখন আপনি আপনার মূল্যবোধকে পাশ কাটিয়ে চলার চেষ্টা করেন। আপনার মূল্যবোধকে তন্ন তন্ন করে খুঁজে দেখুন। আপনার অন্তর্নিহিত বিশ্বাস ও বাসনাকে পরীক্ষা করুন। দেখুন এবং জিজ্ঞেস করুন যে এমন কি পরিবর্তন আনলে আপনার বাহ্যিক কাজকর্ম বদলে যাবে। আপনার মর্মস্থলে আপনি কি চান আর বাইরে আপনি কি প্রাধান্য দিচ্ছেন সেই দুটির মধ্যে সমকক্ষতা বজায় রাখুন। আপনি একজন অসাধারণ ব্যক্তি। আপনি একজন অসামান্য ও অনবদ্য ব্যক্তি। এটা বোঝার চেষ্টা করুন এবং এটা কি গ্রহণ করে নিন। আপনার মূল্যবোধ ধীরে ধীরে বেড়ে ওঠে আর এটা আপনার সমগ্র জীবন ধরে বৃদ্ধি পায়। এটা আপনার অতিবাহিত জীবনের বহু ঘটনা অভিজ্ঞতার আলোকে প্রভাবিত হয়। এগুলো আপনার মানসিকতার সারবস্তু, অনেকটা মানসিক ডিএনএ বলতে পারেন। তারা আপনার চরিত্র ও ব্যক্তিত্বের অংশ। তারা সময়ের সাথে সাথে কদাচিৎই বদলায়। আপনার মূল কাজ হচ্ছে আপনার হৃদয় চিত্তে মানুষলোকে কি মূল্যবোধ আছে তা নির্দিষ্ট করে খুঁজে বের করা, যাতে করে আপনি সেই মূল্যবোধের সাথে সঙ্গতি রেখে কাজ করতে পারেন। নিজেকে বিশ্লেষণ করুন। এখানে 4টি বাক্য অপূর্ণ করে দেওয়া হচ্ছে। এটা অনেকটা বাড়ির কাজের মতো, তবে এই কাজের সুবিধা হচ্ছে এতে করে আপনি কিছুটা সহজেই নিজের ভেতরটা দেখতে পাবেন। বাক্যগুলো নিজে নিজে পূর্ণ করুন। আমি ডট 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 ডট। যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করে আপনি আসলে কে, আপনার প্রথম কথাটি কি থাকবে? আপনি কি বলবেন? আপনি কি আপনার পেশা, আপনার গুণাবলী, আপনার আশা ভরসা, আপনার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আলাপ করবেন? আমি ডট 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 ডট। বাক্যটি পূরণ করতে 3 থেকে 5টি শব্দ ব্যবহার করুন, এর বেশি নয়। আপনি যদি চান তবে আপনার আশেপাশের লোকজনেরও মতামত নিতে পারেন। আপনি যাদের সাথে কাজ করেন বা আপনার পরিবারের সদস্যদের জিজ্ঞেস করতে পারেন আপনাকে তারা কেমনভাবে দেখে। আপনার নীতি ও ব্যক্তিত্ব হিসেবে তারা আপনাকে কিভাবে বর্ণনা করে। তারা অন্যদের প্রতি আপনার আচার আচরণ দেখে আপনার সম্পর্কে কি বলতে চায়। 2 নম্বর, মানুষ হচ্ছে ডট ডট ডট। আপনার আশেপাশের মানুষজন কেমন? আপনি তাদের সম্পর্কে কি চিন্তা করেন? মানব জাতিকে আপনি কিভাবে বর্ণনা করেন? মানুষ কি ভালো, ভদ্র ও ভালোবাসা যায় এমন, নাকি মানুষ অলস, কুটিল ও বিশ্বাসের অযোগ্য? আপনার উত্তর থেকে বোঝা যাবে যে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের সাথে কেমন ব্যবহার করেন। উত্তর নিশ্চিত করবে যে আপনি কর্মীরূপে কেমন আর একজন ব্যক্তি হিসেবে পরিবার পরিজনের সাথে কেমন। 3 নম্বর, জীবন হচ্ছে ডট 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 ডট। এই প্রশ্নের উত্তর হয়তো খুব সোজা, কিন্তু এই উত্তরেই আপনার সমগ্র জীবনের দর্শন খুঁজে পাওয়া যাবে। যারা ইতিবাচক, স্বাস্থ্যবান ও সুখী লোকজন তারা জীবনকে একটি অপূর্ব ও স্নিগ্ধ অভিজ্ঞতা হিসেবে দেখে। জীবনে সমস্যা, সম্ভাবনা থাকবেই, কিন্তু পুরো ব্যাপারটা যেন এক মহান অভিযাত্রা। আমার একটি প্রিয় গল্প আছে। সেখানে এক তরুণ এক বৃদ্ধ দার্শনিকের কাছে গিয়ে বলল, জীবন খুব কঠিন। দার্শনিক শান্তচিত্তে বললেন, কিসের তুলনায়? হেলেন কেলারও এমন কিছু বলেছেন, জীবন হয় একটি দুঃসাহসিক অভিযান, না হয় কিছুই না। আপনার কাছে জীবনের মানে কি? 4 নম্বর, আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ডট ডট ডট। মনে করুন আপনার কাছে একটি জাদুর লাঠি আছে যা দিয়ে মাটিতে ঠক করে আঘাত করে যা কিছু চাওয়া হয় তাই পাওয়া যায়। তবে শর্ত হচ্ছে কেবল একটি ইচ্ছাই পূরণ হবে। ছোট হোক বা বড়, স্বল্পমেয়াদী হোক বা দীর্ঘমেয়াদী, সেটা ব্যাপার না, কেবল একটি ইচ্ছা। এখন বলেন আপনি আপনার জীবনের জন্য সবচেয়ে বড় কি চাইবেন? এই বাক্যগুলো পূরণ করুন। আমার পেশাগত জীবনে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ডট ডট ডট।
আমার পারিবারিক জীবনে সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ডট ডট ডট। এই ছোট্ট ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করা অতি জরুরি। যখন আপনি আপনার প্রশ্নগুলোর উত্তর খুব স্পষ্টভাবে পেয়ে যাবেন, যা ততটা সহজ নয়, তখন আপনি নিজের জীবনের প্রাধান্যের বিষয়গুলো সহজেই সাজাতে পারবেন এবং আপনার সময়কে গুছিয়ে নিতে পারবেন। দেখবেন আপনার জীবনের প্রাধান্য ও সময় একই দিকে চলছে। নেপোলিয়ন হিল তার ২০ বছরের গবেষণায় আবিষ্কার করেছেন যে যখন একজন ব্যক্তির সামনে তার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, লিখিত ও স্পষ্টভাবে তার সামনে থাকে, সে তার জীবনকে সাধারণ জায়গা থেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো কি? আরও পাঠ করতে পারেন নেপোলিয়ন হিলের চিন্তা করুন এবং ধনী হয়ে উঠুন বা থিঙ্ক অ্যান্ড রিচ গ্রো বই থেকে। আপনার রূপকল্প ও সংকল্পের ব্যাপারে চিন্তা করুন। আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য হচ্ছে আগামী ডট 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 সালের মধ্যে ৬৪টি অনুপ্রেরণার বই প্রকাশ করা। আর সংকল্প হচ্ছে প্রতি বছর 4টি বই প্রকাশ করা। এতে করে 15 বছরে প্রায় ৬৪টি বই প্রকাশ করা সম্ভব। আমি গত কয়েক বছরে প্রকাশিত বইয়ের মধ্যে সবচেয়ে ভালো ও উপকার বই হিসেবে দেখি জনাব ড্যানিয়েল ক্যানেম্যানের থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। তার বইয়ের সারমর্ম হচ্ছে আমরা আমাদের দিনকার জীবনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে 2 ধরনের চিন্তা করব। এক হচ্ছে দ্রুত চিন্তা আর 2 হচ্ছে ধীর চিন্তা। দ্রুত চিন্তা হচ্ছে আমরা স্বল্পমেয়াদী কাজকর্মের দায়িত্ব পালনে সমস্যা ও পরিস্থিতিতে যে ধরনের চিন্তা করে থাকি, এসব ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবেই দ্রুত চিন্তা ও কাজ করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের রোজকার জীবনের জন্য দ্রুত চিন্তা উপযুক্ত। ড্যানিয়েল ক্যানেম্যান দ্বিতীয় যে চিন্তার বর্ণনা দিয়েছেন তা হচ্ছে ধীর চিন্তা। এটা কিছুটা সময় নিয়ে চিন্তা করা। আপনি কোন সিদ্ধান্ত নেবেন, আপনি একটু থেমে ধীরে সুস্থে চিন্তা করছেন, আপনার হাতে থাকা তথ্যগুলো নিয়ে বিশ্লেষণ করছেন। ক্যানেম্যানের বক্তব্য হচ্ছে এই ধীর চিন্তা করতে না পারাটাই আমাদেরকে ব্যর্থতার মুখোমুখি করে। জীবনের অনেক ক্ষেত্রেই একটু অবসর, একটু স্বস্তি দরকার। তখন দরকার হয় ধীর চিন্তা করে ঘটনাকে খোঁজে দেখা ও বোঝা। কিন্তু আমরা তাড়াহুড়ো করতে গিয়ে এই ধীর চিন্তার প্রতি সময় দিতে না পেরে ভুল করি, কাজেই ব্যর্থ হই। আপনি যদি সময় ব্যবস্থাপনায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে চান আর আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী হন, তবে আপনাকে প্রত্যহ ধীর চিন্তার চর্চা করতে হবে। এই প্রশ্নটি দিয়ে আরম্ভ করুন, আমি কি করার চেষ্টা করছি। আগে চিন্তা পরে কাজ। প্রায়ই দেখা যায় আপনি নিজেকে কোনো কঠিন পরিশ্রমের মধ্যে বা ব্যস্ত সময়ের মধ্যে আবিষ্কার করলেন। আপনি অনেক কাজ করছেন, ব্যস্ত সময় পার করছেন, কিন্তু কি অর্জন করতে চান তা কি স্মরণ আছে? এজন্যই কাজ করার আগে চিন্তা করতে হয়। আমাদের ফ্লাইওভারগুলোর ব্যাপারটি দেখুন। গুলিস্তান থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভার, মিয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। গুলিস্তান থেকে উঠলে প্রায় 5 থেকে 7 মিনিটে যাত্রাবাড়ি পার হয়ে যায়, অথচ পূর্বে এখানে ঘন্টার পর ঘন্টা মানুষের জীবনের মূল্যবান সময় নষ্ট হতো। এখন তা সাশ্রয়ী হচ্ছে। এটা হচ্ছে চিন্তা করে পরিকল্পনা করে কাজ করার একটা ভালো উদাহরণ। অপরপক্ষে চট্টগ্রামে ফ্লাইওভার তৈরির পর একটি জাতীয় দৈনিক ইত্তেফাকের 8 অক্টোবর 2016-তে একটি শিরোনাম, চট্টগ্রাম ফ্লাইওভার ফাঁকা, নিচে সড়কে জঞ্জাট, ফ্লাইওভারে আগ্রহ নেই গাড়ি চালকদের। এজন্যই চিন্তা করে পরিকল্পনা করে কাজ করা গুরুত্বপূর্ণ। দরকার হলে সরেজমিনে দেখে আসুন। বাস্তবিক ঘটনাস্থলটি দেখা বা আপনি যে কাজটি করতে চান সেই কাজ সম্বন্ধে বাস্তব অভিজ্ঞতা নেওয়া খুবই দরকার। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই সরেজমিনে কাজ করাটাই পরবর্তীতে সাফল্যের ভিত্তি তৈরি করে দেয়। যা হোক, এবার একটি কৌতুক বলি। একবার এক দম্পতি গাড়িতে করে সান ডিয়েগো থেকে লস অ্যাঞ্জেলেসে যাবে। তারা গাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হলো। স্বামীটি গাড়ি চালাচ্ছিল,
যদিও সে যাত্রাপথের পুরো রাস্তাটি চিনে না, তবুও সে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিল। একসময় তার বউ জিজ্ঞাসা করলো, জন, লস অ্যাঞ্জেলেসে যাওয়ার পথে কি ফনিক্স পড়ে? স্বামীটি জিজ্ঞেস করলো, তুমি কথা কেন জিজ্ঞেস করছো? বউ বলল, কারণ আমি একটি সাইনবোর্ডে লেখা দেখলাম আমরা এইমাত্র ফনিক্স পার করলাম। স্বামী, কোনো ব্যাপার না, আমরা তো খুব ভালো সময় কাটাচ্ছি। এজন্য আপনার জীবনের গতি বৃদ্ধির পূর্বে একটু নিশ্চিত হয়ে নিন যে আপনি আসলে কি অর্জন করতে চান। একটি মহান জীবন নির্মাণ করা কি আপনার লক্ষ্য? আপনি কি পেশাগত জীবনে কোনো গুরুত্বপূর্ণ বা সৎকর্ম সম্পাদন করতে চান? এটা করতে হলে আপনাকে একটু ধীর হয়ে বসতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে, ধীর চিন্তার মাধ্যমে অন্তর্দর্শন ও আত্মবিশ্লেষণ করতে হবে। এতে করে আপনি আপনার সময়কে গুছিয়ে নিতে পারবেন, যাতে করে আপনি আরও দক্ষ, কর্মক্ষম হয়ে উঠতে পারেন। এভাবে আপনি যাই করবেন তাতেই আনন্দ, সুখ ও সন্তুষ্টি লাভ করবেন। শেষ পরিণতি মাথায় রাখুন। আপনি যে কাজই করুন না কেন তার পরিণাম কি হবে তা মাথায় রাখুন। আপনি কি চান তা বাদ দিন। আপনার আশা অনুযায়ী যে ফলাফল ঘটবে তা নাও হতে পারে। বাস্তবতা দেখুন, বেশিরভাগ সময়ই আমরা আমাদের আশায় এতটাই বোধ হয়ে থাকি যে প্রকৃত চিত্র দেখেও বুঝতে পারি না। তাই নিজের চাওয়াই এই কুয়াশাকে দূর করুন এবং বাস্তবতাকে স্পষ্টভাবে দেখুন। স্বপ্ন নিয়ে বাস করবেন, তবে স্বপ্নের মধ্যে বাস নয়। স্টিফেন কোভে বলেছেন, শেষ পরিণতি মাথায় রেখে কাজ আরম্ভ করুন। আপনি কী ধরনের ফলাফল বা পরিণতি চান, কি অর্জন করার চেষ্টা করেছেন, দিন শেষে কোথায় গিয়ে দাঁড়াতে চান, সাফল্যের সিঁড়ি বেয়ে যখন উঠেছেন তখন এটা নিশ্চিত হন যে আপনি ঠিক ভবনেই সিঁড়িটি লাগিয়েছেন। আপনি কি কাজ করছেন যাতে আপনি যথেষ্ট পরিমাণ অর্থ আর আয় করতে পারেন, সুখ ও নিরাপদ অনুভব করতে পারেন? আপনার কাজকে ভালোবাসেন বলে কি আপনি কাজ করেন, নাকি কোনো মহৎ কর্ম বা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু সম্পাদনে কাজ করছেন? আপনি যদি আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটি পূরণ করেন, তবে সেদিন আপনার পৃথিবী দেখতে কেমন হবে? দীর্ঘমেয়াদে আপনার নিজের জন্য ও পেশাগত জীবনের জন্য আপনার রূপকল্প কী? আপনার সংকল্প কি? আপনি অন্যদের জীবনের মান উন্নয়নে ভিন্ন কি কাজ করছেন? আপনি যদি কেবল আপনার নিজের বা সাংসারিক জীবনের ব্যয় নির্বাহের জন্য কাজ করে যান, তবে আপনি উচ্চমানের সন্তুষ্টি ও আগ্রহ অর্জন করতে পারবেন না। আপনাকে অবশ্যই এমন কোনো কাজ করতে হবে যা আপনার চেয়ে বড়, মহান এবং অন্যদের জীবনে একটি ইতিবাচক ও মহৎ অবদান রাখে। আপনার নিয়ম বা পদ্ধতিসমূহ পরীক্ষা করুন। আপনি যখন কি করবেন এই বিষয়ে পরিষ্কার ও নিশ্চিত, তখন আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন, আমি কিভাবে এটা সম্পন্ন করব? যখনই এই প্রশ্ন আপনার মাথায় আসবে, তখন আগে দুইটি প্রশ্নের উত্তর দিন। এই দুইটি দিক আপনাকে ঠিক পথে রাখবে। এক হচ্ছে আপনি এখন কোন পরিস্থিতিতে আছেন সেটা দেখুন। দুই হচ্ছে আপনি যে ঠিক পথেই এগিয়ে যাচ্ছেন তা সম্পর্কে নিশ্চিত হন। আপনি যখন নিজের পরিস্থিতি ও ঠিক পথ সম্পর্কে নিশ্চিত হবেন, তখন পরবর্তী প্রশ্ন হচ্ছে এখন কি করা দরকার বা এখন কি করা যায়। আপনি এখন যা করছেন তা কি আপনাকে দ্রুত ও দক্ষ পথে আপনার লক্ষ্যের প্রতি ধাবিত করছে? আপনি কি আপনার উন্নয়নের যে ধারা তাতে সন্তুষ্ট? সবকিছু ঠিকঠাক চলছে তো, নাকি আপনি অনেক বেশি বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাজের পদ্ধতিসমূহ নিয়েও প্রশ্ন তুলুন। পিটার ড্রুকার যেমন বলেছেন, প্রতিটি ব্যর্থতার মূল হচ্ছে কাজের ভুল পদ্ধতিসমূহ ঠিকভাবে পরিমাপ করতে না পারা। আপনার কাজ ও জীবন নির্বাহের পদ্ধতিসমূহ কি? আপনি কি পদ্ধতিসমূহ পরিমাপ করতে পেরেছেন? ব্যাপারটি আপনার অজানা রয়ে গেছে কি? কোন ব্যাপারগুলো আপনার অগোচরে রয়ে গেছে? আপনি দেখে অবাক হবেন যে বহু পরিশ্রমী লোক ভুল পদ্ধতিতে জীবন নির্বাহ করছে এবং এই ব্যাপারে তাদের কোনো প্রশ্নও নেই। একটি উত্তম পথ খুঁজুন। আপনি যখন বিবেচনা করবেন যে এখন কি করা যায়, তখন আরেকটি প্রশ্ন করুন, এর থেকে উত্তম কোনো পথ আছে কি?
সত্য কথা হচ্ছে, যে কোনো ব্যবসায়িক লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের জন্য অবশ্যই একটি ভিন্ন ও শ্রেয় পথ থাকে। হতে পারে সেই শ্রেয় পথটি সস্তা, সহজ ও অধিক কার্যকরী। অজানা কোনো দার্শনিক বলেছিলেন, জীবনের গতি বাড়ানোই যথেষ্ট নয়, জীবনে আরও অনেক কিছু আছে। অনেক মানুষই অনেক পরিশ্রম করে, কিন্তু এই কঠোর পরিশ্রম দেয় ভুল পথে, ভুল দিকে। তারা কি করছে এবং শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে এই ব্যাপারে স্পষ্ট নয়। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এরা সেই ব্যাপারটার মুখোমুখিও হতে চায় না যদি তারা ভুল হয়। এই ভয়ে, এজন্যই এই ধরনের কঠিন প্রশ্নের জন্য দরকার ধীর চিন্তা। ভয় থাকলেও এই ব্যাপারটাই আপনার ব্যবসায়িক লক্ষ্য পূরণের সহায়তা করবে এবং আপনার রূপকল্প ও সংকল্প অর্জনে কাজ করবে। কি ও কি এর মধ্যকার তফাৎ। আপনার জীবনে কি একটি নির্দিষ্ট লক্ষ্য আছে? যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে পাওয়া যায় সেগুলো হবে কি রস্বীকার দিয়ে। আপনার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য কি? যেসব প্রশ্নের উত্তর শব্দ বা বাক্য দিয়ে একটু ব্যাখ্যা করে বলতে হয় সেগুলো হবে কি দীর্ঘিকার দিয়ে। অধ্যায় 4, প্রকল্প হবে ভবিষ্যৎমুখী, তবে নজর রাখবেন পিছন থেকে। যে কোনো ক্ষেত্রে বা পেশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান কোন কাজটি আপনি করতে পারেন, এটা হচ্ছে স্থির চিন্তা করা। কারণ আপনি যদি কি করবেন ও কিভাবে করবেন এটা চিন্তা করে কাজ করেন, তবে আপনি যে অসাধারণ ফলাফল পাবেন তা অনুমান ভিত্তিক বা তাড়াহুড়ো করে করা কাজের সাথে তুলনাই হয় না। সব কিছুর মূলেই রয়েছে ফলাফল, একটি কার্যকর ও আকাঙ্ক্ষিত ফলাফল। তাহলে সেই ফলাফল লাভ করার জন্য কিছু সময় নিয়ে চিন্তা করা সময়ের অপচয় নয়, বরং মুনাফাজনক। এজন্যই কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ধীর চিন্তা করার অভ্যাস গঠন করতে হবে। এতে করে আপনি আপনার সম্ভাবনাময় শক্তিকে সর্বোচ্চ কাজে লাগাতে পারবেন। ব্যক্তিগত উন্নয়নের বই পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এই বইগুলো পাঠ করলে আপনার মধ্যে সৃজনশীল চিন্তার উদ্ভব ঘটবে। আপনি নতুন নতুন পথ আবিষ্কার করবেন যা পূর্বে কখনো দেখেননি। এটাই ব্যক্তিগত উন্নয়নের বই পাঠের সার্থকতা। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট বা আপনার প্রয়োজন মতো সময় নিন। এই সময় আপনার লক্ষ্যগুলো, আপনার পরিকল্পনাগুলো ও আপনার অগ্রগতি বিবেচনা করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে কাজটি সম্পন্ন করেন। সময় নিয়ে চিন্তা ও পরিকল্পনা করুন, স্বপ্ন দেখুন ও সৃষ্টি করুন। যত দক্ষ ও সফল পরিচালক ও ব্যবস্থাপক আছেন তারা সকলেই তাদের কাজ আরম্ভ করার আগে দিন শুরু করার পূর্বে একটু সময় নিয়ে নিজেদের চিন্তা ভাবনার জন্য রাখেন। আপনারও উচিত যে কোনো কাজ আরম্ভ করার পূর্বে পর্যালোচনা ও চিন্তা করা। যে কাজগুলো করছেন সেগুলো ঘুরে ফিরে দেখা। আমি বহু বছর আগ থেকেই শত শত সফল পুরুষ ও নারীর জীবনী পাঠ করছি। আমি অন্যান্য অনেক পেশার মানুষের জীবনী পড়েছি। আমি একটি সাধারণ জিনিস সবার মধ্যেই লক্ষ্য করেছি, তাদের সফলতার সূচনা ঘটে যখন থেকে তারা অন্তর্দর্শন করে, অতীত ঘটনার দিকে দৃষ্টিপাত করে, নির্জনে একাকী সময় দেয় ও ধ্যানের মাধ্যমে গভীর চিন্তা করে। আপনিও আপনার সম্ভাব্য শক্তি দিয়ে মহান সাফল্য অর্জন করতে পারেন যদি আপনি নিয়মিত সময় নিয়ে চিন্তা করেন যে আপনি কে, আপনি কি চান এবং সেটা অর্জনের সবচেয়ে উত্তম পন্থা কোনটি। একটু সময় নিয়ে আপনার জীবন ও কর্ম নিয়ে চিন্তা করুন। বৃহৎ চিত্রটি দেখার চেষ্টা করুন। আজকের কথা চিন্তা করুন। 5 বছর পরে আপনি কোথায় থাকতে চান তা ভাবুন। আজকের কাজকর্মের দিকে তাকান, দেখুন তো কোন কাজগুলো আপনাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে বা আপনি যা চান তার দিকে ধাবিত করবে। এভাবে চিন্তা করলে আপনি পূর্বের তুলনায় অনেক ভালোভাবে ও দক্ষতার সাথে আপনার সময়কে পরিচালিত করতে পারবেন, যা হয়তো আপনি এখন কল্পনাও করতে পারবেন না। প্রায়ই দেখা যায় যে মাত্র একটি ভালো বুদ্ধি বা ধারণা অনেক মাস, এমনকি বছরের পরিশ্রমও বাঁচিয়ে দেয়। এজন্যই নির্জনে একাকী সময় দেওয়া বা ধ্যানের মাধ্যমে গভীর চিন্তা করা উচিত। দীর্ঘমেয়াদে চিন্তা করা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডক্টর এডওয়ার্ড বেনফিল্ড দীর্ঘ 50 বছর যাবৎ একটি গবেষণা চালান। গবেষণাটি ছিল আমেরিকা সহ সারা বিশ্বের কৃতি ব্যক্তিদের মনোভাব ও আচরণ নিয়ে।
নিজ নিজ কর্মক্ষেত্রেও পারদর্শী এসব অলরাউন্ড সৃষ্টিকারী ব্যক্তিরা অন্যান্য অকৃতকার্য ব্যক্তিদের থেকে একটি দিক দিয়ে এগিয়েছিলেন। বেনফিল্ড এই গুণের নাম দেন দীর্ঘমেয়াদে চিন্তা করা। তিনি আরও আবিষ্কার করেন যে এসব কৃতি ব্যক্তিরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে সময় বিনিয়োগ করেন। তারা দিনে প্রায় 20 থেকে 30 মিনিট সময় দেন। তারা দূর ভবিষ্যৎ, এমনকি 10 বা 20 বছরে কী করতে চান সে সম্পর্কে একটি স্পষ্ট চিত্র গঠন করেন। তারপর তারা বর্তমানে ফিরে আসেন। আজকে তারা যেখানে আছেন সেখান থেকে কিভাবে তাদের ভবিষ্যতে পৌঁছাবেন তা নির্ধারণ করেন। এটা একটি শক্তিশালী ও কার্যকরী কৌশল। এটা আপনিও আপনার নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। আগামী 1, 2 বা 3 বছরের একটি পরিকল্পনা নিন এবং আজকে যেখানে আছেন সেখান থেকে ভবিষ্যৎ নির্মাণের কাজ আরম্ভ করুন। মাথার মধ্যে পুরোপুরি একটি স্পষ্ট ও স্বচ্ছ ধারণা তৈরি করুন, যেন সবকিছু বাস্তবে দেখতে পাচ্ছেন। হাত দিয়ে ছুঁয়ে দেখুন, নিজেকে বিশ্বাস করান যে আপনার পক্ষে সম্ভব। এবার ভবিষ্যতের সেই সুবিধাজনক অবস্থা থেকে বাস্তবে আসুন। তারপর নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজকে থেকে, এখন থেকে এমন কি করলে আমার ভবিষ্যৎ অবস্থা নির্মাণ করতে পারবো। ভবিষ্যতের সেই সুবিধাজনক অবস্থা ধরে রাখুন, দেখুন, সেখান থেকে সাহস নিন। তারপর এখন নিজের দিকে তাকান, আজকের পরিস্থিতির দিকে দেখুন। সেই ধাপগুলো দেখার চেষ্টা করুন যেগুলো আপনাকে আপনার আজকের জায়গায় থেকে ভবিষ্যৎ স্থানে পৌঁছে দেবে। সেই ধাপগুলো বা উপায়সমূহ খুঁজে বের করুন। বহু উচ্চপদস্থ পরিচালক, ব্যবস্থাপক বা কৃতি ব্যক্তিরা এভাবে ভবিষ্যৎ দৃষ্টি দিয়ে আজকের অবস্থা চিন্তা করেন। আজকে একটি উত্তম সিদ্ধান্ত নিন। একটি ঘটনা বলি। একবার এক মেয়ে সিদ্ধান্ত নিল যে সে একজন সফল ব্যক্তি হবে। তার এই সাফল্য সে তরুণ বয়সেই অর্জন করবে। সে এই দীর্ঘমেয়াদী লক্ষ্য মাথায় নিয়ে কাজ করতে গেল। সে বিদ্যালয়ে থাকতে অনেক সময় ধরে পড়ালেখা করত। এভাবে সে ভালো নম্বর অর্জন করে। তারপরে সে এই নম্বর নিয়ে একটি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। কলেজেও সে অন্যান্য সহপাঠীদের চেয়ে বেশি সময় পড়ালেখায় কাটিয়েছে। এভাবে সে ক্লাসে প্রথম সারির শিক্ষার্থীদের মাঝে নিজের জায়গা করে নেয়। এভাবে সে বহু বছর যাবৎ পড়ালেখায় কঠোর পরিশ্রম করে। খেলাধুলা, অনুষ্ঠান বা সামাজিকতার তাৎক্ষণিক তুষ্টি অর্জন না করে সে তার মূল্যায়ন সবসময় নিজেকে উন্নত করতে ব্যয় করে। এরপর সে যখন কলেজ থেকে পাশ করে বের হয় এবং একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করে, সে একটি বড় কোম্পানিতে চাকরি করার সুযোগ পেয়ে যায়। তখন সে যত বেশি বেতন পেত ও যত দ্রুত উন্নতি করলো, তা অন্য যারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ছিল না তাদের থেকে অনেক বেশি ছিল। যখন আপনি নিশ্চিতভাবে জানবেন যে আপনি ভবিষ্যতে কী চান, তখন আপনি সহজেই বর্তমানের সিদ্ধান্তগুলো নিতে পারবেন। এটা আপনার জন্য সহজ ও সুবিধাজনক হয়ে উঠবে। সূত্রটি হচ্ছে, দীর্ঘমেয়াদী রূপকল্প নিলে স্বল্পমেয়াদী সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। আপনি নিশ্চয়ই শুনেছেন, যদি আপনি না জানেন যে আপনি কোথায় যাবেন তবে আপনি যে কোনো পথেই হাঁটতে পারেন। দীর্ঘমেয়াদী চিন্তা করার অভ্যাসটি একটি শক্তিশালী মাধ্যম। ভবিষ্যৎ নিয়ে আপনি পরিকল্পনা করবেন, কিন্তু বর্তমান নিয়ে কাজ করবেন। সামনে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন। আপনি এই সেতুবন্ধন তৈরি করতে প্রায়ই এমন সব সম্ভাব্য সুযোগ দেখবেন যা পূর্বে আপনার দৃষ্টিতে অগোচরে ছিল। এতে করে আপনি ভুলগুলো এড়িয়ে যেতে সক্ষম হবেন। এই পদ্ধতি যদি আপনি চর্চা করেন তবে এটা আপনার নীতিগুলোকেও স্বচ্ছ ও স্পষ্ট করে তুলবে। এতে করে আপনি অভ্যন্তরীণভাবে আপনার সময় ও কাজকর্মকে গুছিয়ে সম্পাদন করার মতো শক্তি ও সাহস পাবেন। এভাবে এক এক করে আজকের কাজগুলো একদিন আপনার আকাঙ্ক্ষিত ভবিষ্যৎ নির্মাণ করবে। সময় ব্যবস্থাপনার কৌশলগুলোর জন্য প্রস্তুত তো? আপনি যদি আপনার লক্ষ্যবস্তু ঠিক না করে সামনে পা বাড়ান তবে আপনি কোথায় যাবেন? আপনার গতি কি বৃদ্ধি পাবে? আপনার নিজের যদি কোনো নির্দিষ্ট টার্গেট না থাকে তবে সময় ব্যবস্থাপনা করে কী লাভ? এক্ষেত্রে এই বই আপনার কোনো কাজে আসবে না। সময় ব্যবস্থাপনার এই কৌশলগুলো কেবল একটি নির্দিষ্ট গন্তব্যের প্রতি স্বচ্ছ ও পরিষ্কার রূপকল্পের প্রতি প্রয়োগ করা সম্ভব, অন্যথায় নয়। আপনি জোরে জোরে হাঁটতে পারেন, কিন্তু নির্দিষ্ট লক্ষ্য বা গন্তব্য না জানলে কোথায় যাবেন, কতক্ষণ এভাবে হাঁটবেন? যখন আপনি আপনার মূল্যবোধ, রূপকল্প ও সংকল্প সম্পর্কে স্পষ্ট হবেন, আপনি জীবনে কী চান ও তা অর্জনের উত্তম পথ সম্পর্কে অবহিত হবেন, তখন সেটা অর্জন করা আপনার জন্য অনেক বেশি সহজ এবং ফলপ্রদ হবে। অধ্যায় 5,
লিখিত পরিকল্পনা তৈরি করুন। কাগজে লিখে পরিকল্পনা তৈরি করুন। মুখে মুখে পরিকল্পনা তৈরি করা বন্ধ করুন। কাগজে লিখলে আপনি সহজেই পুঙ্খানুপুঙ্খ বিষয় দেখতে ও ধরতে পারবেন। যত সফল সময়নিষ্ঠ ব্যক্তি আছে তারা সকলেই ভালো পরিকল্পনাবিদ, আর তারা কাগজে লিখেই পরিকল্পনা করেন। তারা নানান ধরনের তালিকা তৈরি করে, এটাকে নানান ভাগ উপভাগে সাজায়, মুখ্য কারণগুলো বের করে এবং গৌণ ব্যাপারগুলোর দিকেও পর্যাপ্ত নজর দেয়। যখন কোনো নতুন প্রকল্প তাদের ডেস্কে আসে তারা সময় নিয়ে চিন্তা করে, একদম ঠিক কী তারা অর্জন করতে চায় তা নির্দিষ্ট করে এবং সেই টার্গেট পূরণের জন্য তালিকা, পর্যায়ক্রম বা বিভিন্ন ধাপ তৈরি করে। কথায় আছে, পরিকল্পনার এক একটি মিনিট কর্মক্ষেত্রে 10 মিনিট করে সময় বাঁচায়। আপনি যখন কাজ শুরু করার পূর্বে কাগজে লিখে পরিকল্পনা তৈরি করবেন তখন আপনি শতগুণ বেশি ফল পাবেন। আপনার পরিকল্পনা তৈরিতে এক একটি মিনিট আপনার কর্মক্ষেত্রে 10 গুণ বেশি সময় বাঁচাবে। চিন্তা না করে ভুল কাজ করার চেয়ে চিন্তা করে ঠিক কাজটি করাই উত্তম। একবার যখন আপনি আপনার লক্ষ্য সম্পর্কে পরিষ্কার হয়ে যাবেন তখন একটি তালিকা বানান। তালিকাটি হবে আপনার সেই লক্ষ্য পূরণ করতে আপনার যা যা দরকার তার ফর্দ। নতুন নতুন জিনিস তালিকায় যোগ করতে পারেন। শেষ পর্যন্ত সবকিছু লিখে ফেলুন। হেনরি ফোর্ড যেমন বলেছেন, বড় বড় লক্ষ্যগুলো অর্জন করতে হয় ছোট ছোট অংশে ভাগ করে। দ্বিতীয়ত, গুরুত্ব অনুসারে সাজান। আপনি কোন কাজটিকে বা বিষয়টিকে কোন বিষয়ের ওপর প্রাধান্য দেন। আপনার ফর্দে এমন 20% কাজ অবশ্যই থাকবে যেগুলো অন্য 80% সমান গুরুত্বপূর্ণ। যেমন ধরুন এই বই প্রকাশের জন্য কাগজ ক্রয়, ছাপাখানায় পাঠানো, বাধাই করা ইত্যাদি কাজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বইটিকে পাঠকের কাছে বোধগম্য করে উপস্থাপন করা, সহজ ও সাবলীল ভাষায় লেখা। এই 20% কাজ অন্যান্য 80% কাজের সমান। যখন আপনার মুখ্য ও গুরুত্বপূর্ণ কাজ করবেন তখন সেই কাজ ব্যতীত অন্য কোনো কাজ দ্বারা বিভ্রান্ত হবেন না। গোথে এ সম্পর্কে বলেছেন, যেসব জিনিসের গুরুত্ব সর্বাধিক সেসব জিনিস যেন গুরুত্বহীন জিনিসের কৃপাতলে না থাকে। আপনার পরিকল্পনাগুলো নিয়মিত দেখুন, বিশেষ করে আপনি যখন হতাশায় থাকবেন বা কোনো বাধার সম্মুখে পড়বেন। যখনই কোনো নতুন তথ্য পাবেন বা কোনো বুদ্ধি বা পরামর্শ পাবেন তখনই পরিকল্পনাটি দেখুন। স্মরণ রাখবেন, যে কোনো পরিকল্পনাতেই ছোট বা বড় ত্রুটি থাকতে পারে। নিয়মিত পরিকল্পনা দেখার মাধ্যমে ত্রুটিগুলো খুঁজে বের করুন। যখন আপনি নিয়মিত পরিকল্পনাটি পর্যালোচনা করবেন তখন নতুন নতুন ধারণা পাবেন, নতুন দৃষ্টিকোণ ও বিষয় খুঁজে পাবেন যা আপনার লক্ষ্যকে দ্রুত ও উত্তমভাবে পূরণ করতে সহায়তা করবে। প্রতিটি ব্যর্থতার মূল কারণ হচ্ছে কাজ ছাড়া কেবল পরিকল্পনা করে যাওয়া। আবার পরিকল্পনা ছাড়া কাজ করাও ব্যর্থতার কারণ হতে পারে। হুট করে কাজ করব যে প্রবণতা সেটা রোধ করুন। কাজ অবশ্যই করবেন, তবে আগে পরিকল্পনা করুন। আগে একটি সাদা কাগজ ও কলম নিয়ে বসুন। কাগজে আপনার সুবিধাগুলো লিখে ফেলুন। আপনার কি কি অসুবিধা আছে তাও লিখুন। স্পষ্টভাবে নিজের সুবিধাগুলো দেখুন এবং আপনার কাজ সম্পূর্ণ করতে আর কি দরকার তা সম্পর্কেও নির্দিষ্ট হন। লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা। আমার মনে হয় সাফল্যের সাথে জড়িত ও সবচেয়ে ঘনিষ্ঠ শব্দটি হচ্ছে নির্দিষ্টতা। সফল ব্যক্তিরা কি চায় তা নিয়ে তারা খুবই স্পষ্ট ও স্বচ্ছ ধারণা পোষণ করে। তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে কি চায় তা নিয়ে সর্বদা নির্দিষ্ট। অধিকন্তু তাদের লক্ষ্যগুলো থাকে লিখিত আকারে। তারা সেই লিখিত পরিকল্পনা অনুযায়ী কাজ করে এবং প্রতিদিনকার কাজেই সেই পরিকল্পনা অনুসরণ করে যায়। আপনি যখন আপনার নিজের জন্য ও নিজের ব্যবসার জন্য একটি বড় লক্ষ্য নির্দিষ্ট করেছেন তখন আপনার উচিত নিজেকে এই প্রশ্ন 4টি করা। 1 নম্বর, আপনার লক্ষ্য ও আপনার মধ্যে কি কি সমস্যা ও বাধা বিদ্যমান। আপনি ও আপনার লক্ষ্যের মধ্যে একটি দূরত্ব আছে। এই দূরত্ব অতিক্রম করা বা সেতুবন্ধন তৈরি করাই আপনার কাজ। নিজেকে জিজ্ঞেস করুন, কেন আপনি এখনও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। আপনার লক্ষ্য অর্জন করতে হলে কি কি সমস্যার সমাধান করতে হবে, কি কি বাধা অতিক্রম করতে হবে। সমস্যার মধ্যেও 80-20 সূত্র কাজ করে। সমস্যাগুলোর 20% বাকি 80% দূর করতে সক্ষম। সেই 20% কাজ খুঁজে বের করুন বা সেই 20% সমস্যা খুঁজে বের করুন। আপনার লক্ষ্য অর্জনের জন্য কোন 20% সমস্যার সমাধান করলে বাকি 80% সমস্যার সমাধান হয়ে যাবে। 2 নম্বর,
আপনার লক্ষ্য পূরণ করতে বা আপনার প্রকল্প সফল করতে আপনাকে আর কী ধরনের জ্ঞান, শিক্ষা বা দক্ষতা অর্জন করতে হবে? কথাই বলে, আপনি আজকে যেখানে আছেন সেখান থেকে ভবিষ্যতে বা আগে যেতে হলে আজকের দক্ষতা যথেষ্ট নয়, আপনাকে আরও জ্ঞান, শিক্ষা ও দক্ষতা অর্জন করতে হবে। আপনার লক্ষ্য অর্জনের জন্য অতিরিক্ত যে জ্ঞান ও দক্ষতা লাভ করতে হবে তা কোথা থেকে আপনি শিখবেন? আপনি কি তথ্যটি বা জ্ঞানটি ক্রয় করতে পারবেন? ঠিকভাবে কাজ করার জন্য আপনাকে আর কি নতুন কৌশল গ্রহণ করতে হবে বা কোন কোন দক্ষতা শিখতে হবে? আপনার লক্ষ্য অর্জনে ঠিক সিদ্ধান্তটি নিতে ঠিক কী তথ্যাবলী দরকার? এই বিষয়ে জোস বিলিংস বলেছেন, একজন ব্যক্তি কি জানে তা তাকে আঘাত দেয় না, বরং যে অসত্য তথ্যটি সে জানে তা তাকে আঘাত দেয়। ভুল তথ্য খুবই মারাত্মক, তাই ভুল তথ্য থেকে সতর্ক থাকুন। কারণ আপনি যদি একটি তথ্য জানেন আর এটা যে মিথ্যা তার সাথে সাথে সাথেই ধরা কঠিন। সাধারণত আমরা কি করি? এই তথ্যকে সত্য বলে ধরে নিই, এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেই। এখন এই তথ্য যদি অসত্য বা ভুল হয়, তবে এর উপর ভিত্তি করে নেওয়া আপনার সিদ্ধান্তও ভুল। এটাই তো আপনাকে আঘাত করবে। এই আঘাত মাঝে মাঝে চরম পর্যায়েও হতে পারে, তাই প্রথমেই তথ্যটি সম্বন্ধে সতর্ক থাকতে হবে। 3 নম্বর, আপনার লক্ষ্য পূরণ করতে কী ধরনের লোক, দল বা সংগঠনের সাহায্য সহযোগিতা দরকার? মাঝে মাঝে একজন স্বতন্ত্র ব্যক্তি আপনার লক্ষ্যে এগিয়ে যাওয়ার দিকে সহায়তা করতে পারে। আর একটি কথা, বুদ্ধি বা পরামর্শ আপনাকে হয়তো নতুন কোনো পথ খুলে দেখাবে। ঠিক এই কারণেই একই ধরনের ব্যবসায়ীরা একত্রিত হয়ে অংশীদার হয়ে ব্যবসা করে। এতে করে একটি প্রতিষ্ঠান বুঝতে পারে যে অন্য প্রতিষ্ঠান গ্রাহক বা ক্রেতাদের কী ধরনের সুবিধা দিচ্ছে যা তারা পূর্বে গ্রাহকদের দিতে পারেনি। 4 নম্বর, সবার মধ্যে আপনাকে সাহায্য করতে পারে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। আপনি এই ব্যক্তির সাহায্য সহযোগিতার বিপরীতে এমন কি দিতে পারেন যাতে আপনি আরও দ্রুত আপনার লক্ষ্য অর্জন করতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে তারাই জয়ী হয় যারা তাদের পরিকল্পনার সকল তথ্য, খুঁটিনাটি সবকিছু সম্পর্কে ধারণা নেয়। আপনার নিজের সম্পর্কে ও ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ তথ্য দিয়ে পরিকল্পনা সাজান এবং সফল হওয়ার আগ পর্যন্ত সেগুলো অনুসরণ করে যান।